তার ছিল বেজায় সাহস, এবং তার এই সাহসিকতাটাকে পুঁজি করে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ তারা তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করতেন। যেমন শ্মশান রিলেটেড বিভিন্ন জিনিস, কবর রিলেটেড বিভিন্ন জিনিস, মৃত ব্যক্তির কাফনের অংশ বিশেষ নিয়ে আসা, কোনো তান্ত্রিক মারা গেলে কবর খুঁড়ে তার শরীরের কোনো অংশ বিশেষ নিয়ে আসা, এই জিনিসগুলো সাধারণত সে করত মোটা টাকার বিনিময়ে। বহু টাকা পয়সা সে অল্প বয়সে ইনকাম করেছিল, কিন্তু সে সেটা রাখতে পারেনি। তো আমাকে যে ছেলেটা বলেছে ওই সময় তার বয়স ছিল 25-26 বছর, আর যখন সে নিজের চোখে বিষয়টি দেখেছিল তখন তার বয়স ছিল 5-6 বছর। তো তাহলে আমরা হিসাব করতে পারি যে ওই সময় তো 2016 সাল, এখন আরো 6 বছর, তার বয়স এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28 বছর বা এরকম কাছাকাছি আর কি। তাহলে আজ থেকে প্রায় 25 বছর আগে বা প্রায় 30 বছর এরকম একটা সময়ের মধ্যবর্তী সময় ঘটনাটি। তো প্রিয় লিসেনার্স, যেই ছেলেটি, ওই ছেলেটি একজন তান্ত্রিকের সাথে, শুধু একজন না, বেশ অনেক তান্ত্রিকই তার সাথে যোগাযোগ রাখতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য, মানে তাদের জন্য যেগুলো প্রয়োজন ছিল। তো এই ছেলেটির বাড়ি ছিল সিলেটের জকিগঞ্জের কোন একটা প্রত্যন্ত গ্রামে তার বাড়ি ছিল। তো ও তো এই কাজগুলো রেগুলার করতো, বিভিন্ন তান্ত্রিকরা জানতো, তান্ত্রিকরাই বিভিন্ন তাদের ফরমাইশ দিত তার কি কি জিনিস লাগবে, যেহেতু তার অনেক সাহস ছিল। একবার একজন তান্ত্রিকের কাছে কেউ একটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিষয়ে আসলো, যে কোনো একজন ব্যক্তির প্রেমে সে দেওয়ানা হয়ে গেছে, তাকে কাছে পেতে হবে, যেন সে তো তাকে পাত্তা দিচ্ছে না, সেজন্য তার প্রতি মানে তার ভালোবাসার সৃষ্টি হয় আর কি, তার জন্য। তো এই ধরনের একটা তদবির যখন ওই তান্ত্রিকের কাছে আসে, তখন তান্ত্রিক কি করে, ওই ছেলেটিকে খবর দেয়। সে আসার পরে বলে যে তোমাকে যে তাবিজটা দেব, তুমি রাতের বেলা, অমাবস্যার রাতে, সাধারণত এই কাজগুলো অমাবস্যার রাতেই সে করত, তো অমাবস্যার রাতে তুমি একা গিয়ে একটা মন্দিরের ঠিকানা বলে দেয়, এই মন্দিরে মূর্তির হাতের সাথে বা পায়ের সাথে বেঁধে আসবা, বাস এতটুকুই তোমার কাজ, আর কিছু না। তো বলে আর মানে কঠিন কাজ কি, তো আমার জন্য অনেক সহজ। তো তাবিজটি দিয়ে দেয়। যথারীতি তার এলাকার বাইরে অন্য একটি জায়গায় সে একটি মন্দির সন্ধান জানতো, সে চিন্তা করলো যে ওই মন্দিরে যাব। ওই মন্দিরে একটা বিশেষত্ব ছিল, ওই মন্দিরের বাইরে একটা মোটামুটি লোহার একটা গেট ছিল, মানে অনেক সময় গাড়ি ঢুকলে আমরা অনেক গেটটা ধাক্কা দিয়ে খুলে দিই না, ওই টাইপের একটা গেট, তবে লোহার গেট হলেও অতটা শক্ত সামর্থ্য গেট না, মানে নড়বড়ে বলা চলে আর কি, গ্রাম অঞ্চলের তো বুঝতেই পারছেন আপনারা। তো গেটটা খোলাই থাকে সারাদিন, আর মন্দিরে স্বাভাবিকভাবে ওই পুরোহিত বা অল্প কিছু লোকজন ছাড়া কেউ আসেও না, আর মন্দিরে তো চুরি করার কোনো জিনিসও নেই সেখানে যে অন্য কেউ আসবে। তো যাই হোক, সেও চিন্তা করেছে যে কোন মন্দিরে গেলে সহজে সে ঢুকতে পারবে। তো ওই চিন্তা করে ওর পাশের গ্রামের একটি মন্দিরের কথা সে চিন্তা করে। রাতের বেলা সে সেখানে যায়, যথারীতি মন্দিরের গেট খোলাই ছিল, সে ভেতরে ঢোকে। আর মন্দিরের ভিতরে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, বা থাকলেও হয়তো বা কারেন্ট ছিল না, এমনটা হতে পারে। তো সে মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পর মূর্তির শরীরের কোনো একটা অংশের সাথে, হাত বা পা কোনো একটা হতে পারে, তো বেঁধে দিয়ে সে পেছন দিকে ঘুরে চলে যেতে থাকে। সে যখনই পেছন দিকে ঘুরেছে তখনই সে দেখে, মানে সে ফিল করে যে 5 আঙ্গুলের 2টো হাত তার কাঁধের উপরে কে যেন রাখলো, এবং হাতগুলো প্রচন্ড শক্ত, এবং হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে অনেক বড় বড় এবং মোটা মোটা, মনে হচ্ছে কেউ যেন ভালোবেসে তার 2 কাঁধের উপরে 2 হাত রেখেছে। 2 হাতের কারণে তার শরীর অনেক ভারী হয়ে যায়, এবং
হাতটা রাখার পরে আস্তে আস্তে হাতটা দিয়ে তার কাঁধের উপর চেপে ধরছিল। সে যখনই বুঝতে পারলো যে বিপদে পড়ে গেছে, আর এই ধরনের ক্ষেত্রগুলোতে পেছন দিকে যে ঘুরে তাকাতে হয় না, সে কিন্তু সেটা খুব ভালো করেই জানতো, কারণ সে এই সমস্ত বিষয়ে খুবই পারদর্শী ছিল এবং খুব সাহসী মানুষ ছিল। সে চিন্তা করলো যদি একবার আমার কাঁধ খামচে ধরতে পারে, কাঁধ ছিঁড়ে ফেলে দেবে। সে নিজের সর্বশক্তি দিয়ে ওখান থেকে মানে ওই দুই হাতের মানে নিচের হাতের নিচে যেই শরীর অংশটা ছিল সেখান থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে দিল দৌড়। যখনই দৌড়ে গেটের কাছে গিয়েছে, হঠাৎ করে ক্যাচ ক্যাচ শব্দে গেটের দুইটা পাল্লা বন্ধ হয়ে গেল। তখনও সে কিন্তু পেছন ফিরে তাকায়নি। গেটের উপর দিয়ে টপকে যাওয়া খুবই সহজ ছিল, এটা এমন একটা গেট ছিল। তো সে সেটাই করলো, যেহেতু চিকন পাতলা হ্যাংলা মানুষ ছিল, টপকে যাওয়াটা তার জন্য সহজই ছিল। সে দ্রুত টপকে গিয়ে মানে যখন সে টপকে যাওয়ার পরে তার বডিটা তো পেছন মানে সামনের দিকে একটু ঘুরে এসেছে আর কি, মানে মন্দিরের দিকে আর কি। সে কিন্তু জানতো যে সেদিকে তাকানো যাবে না, যেভাবেই হোক ঘুরে তাকানো যাবে না। কিন্তু সে আবছা যতটুকু দেখেছে, সে দেখেছে প্রকাণ্ড ভয়ানক চেহারার কেউ একজন দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু সে কিন্তু ভয় পায়নি, সে ওখান থেকে দৌড়ে চলে আসে। পরের দিন তান্ত্রিককে সে বলে যে এই ঘটনা ঘটেছে। তো তান্ত্রিক বলে যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেই ধর্মের অনেক জিনেরা বসবাস করে, কেউ যদি রাতের বেলা সে সমস্ত জায়গায় যায়, এই জিনেরা মানুষকে ভয় দেখায়। তো ওই মন্দিরে থাকা কোনো একটি শক্তিশালী জিন তোমাকে ভয় দেখিয়েছে, যাই হোক তুমি চলে আসছো, কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথম ঘটনা এখানেই সমাপ্তি। দ্বিতীয়, ওই তান্ত্রিক মানে সেম তান্ত্রিক তাকে আরো একটি কাজ দেয়। এই কাজ করতে গিয়ে ঘটে তার সাথে আরো একটি ঘটনা। সে যখন ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক তার হাতে 4টি পেরেক দেয়, লোহার পেরেক। পেরেকগুলো প্রায় আধ হাত লম্বা। এই 4টি পেরেক দেয় এবং বলে যে সামনের অমাবস্যায় তুমি শ্মশানে যাবা। তুমি শ্মশানে যাওয়ার পর দেখবা সেখানে সাদা কাপড়ে 4টি লাশ ঢাকা রয়েছে, প্রত্যেকটা একটু দূরে দূরে। তুমি সর্ব বাম পাশ থেকে শুরু করবা, মানে সবার বামে, তোমার হাতের বামে যে লাশটি রয়েছে সেখান থেকে শুরু করবা। সেখানে যাওয়ার পর সাদা কাপড়টা তুমি উল্টাবা। এই 4টি লাশই থাকবে পুরুষ মানুষের লাশ, দেখতে স্বাভাবিক মানুষের মতোই থাকবে। তুমি যখনই তাদের মুখের উপর থেকে কাপড় সরাবা এবং একটি পেরেক তার মুখের সামনে ধরবা, তখন দেখবা ওই লাশ বড় একটি হা করেছে, আর তার মুখের মধ্যে এই পেরেকটি ঢুকিয়ে দিবা। তো চিন্তা করে যে লাশ যে 4টা থাকবে, একটা শ্মশানে যদি লাশ থাকে, সেই লাশের সাথে তো আত্মীয় স্বজনও থাকে, তাহলে আত্মীয় স্বজনের সামনে কি এই কাজটি করা সম্ভব? এই প্রশ্নটি ওই তান্ত্রিককে জিজ্ঞাসা করে। তো তান্ত্রিক বলে শুধু 4টি লাশই থাকবে, আর কোনো মানুষ থাকবে না, সুতরাং এটা নিয়ে তোমার কোনো চিন্তার কারণ নেই। সে কিন্তু বুঝে যায় যে এই 4টি লাশ যে স্বাভাবিক কোনো মানুষের লাশ নয়, কারণ মানুষের লাশ থাকবে অথচ কোনো আত্মীয় স্বজন থাকবে, এটা হতে পারে না। এটাও একটা সাংঘাতিক পরীক্ষা বা প্যারানর্মাল কোনো বিষয়ের কাজ। সে সানন্দে রাজি হয়ে যায়। 4টি পেরেক সে নিয়ে অপেক্ষা করতে থাকে ওই অমাবস্যার রাত্রের জন্য। যখন কয়েকদিন পর সে অমাবস্যার রাত্রি চলে আসে, তখন সে একা একা চলে যায় শ্মশানে। সত্যি শ্মশানে যাওয়ার পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো। অমাবস্যার রাত্রেও কিন্তু মোটামুটি মানে ফাঁকা জায়গায় ও যদি সাদা কাপড় দিয়ে কিছু ঢাকা থাকে, মোটামুটি টের তো পাওয়া যায়। শ্মশানগুলো তো মোটামুটি ফাঁকা ফাঁকা হয়, এই জন্য দেখার মানে টুকটাক হালকা দেখা যায়। আর নিয়ম ছিল সে কোনো আলো সাথে নিয়ে যেতে পারবে না, এটাও একটা বড় সমস্যা। যাই হোক, সে তো পথঘাট চিনত। সে শ্মশানে গিয়েছে। সবার বাম পাশে যে লাশটি রয়েছে, এই লাশটি মুখ থেকে মানে সাদা কাপড়ে ঢাকা, সে হাত দিয়ে
মুখের উপর থেকে কাপড় সরায়। কাপড় সরানোর সাথে সাথে সে দেখে একটা স্বাভাবিক মানুষের মতোই দেখা যাচ্ছে, অন্ধকার যতটুকু মনে হচ্ছে। কিন্তু যখনই একটা পেরেক সে ওই মুখের সামনে ধরেছে, হঠাৎ করে দেখে এই লাশটি বড় একটা হা করেছে, এবং হায়ের মানে দুই মাঝখানে দুই মানে পাটি দাঁতের মধ্যে প্রসারতা প্রায় আধ হাতেরও বেশি। এত বড় হা কিন্তু কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। যে শুধু হা করেছে তা না, ওই পেরেকটি সামনে ধরার সাথে সাথে প্রথমে আগে চোখ খুলেছিল। চোখ খোলার সাথে সাথে উনি দেখেন এই চোখগুলো মানে অন্ধকার রাতে যেভাবে কুকুর বিড়ালের চোখ চলে না, ওইরকম জ্বলছে, এবং প্রথম জ্বলার পরে ওইরকম হা করে। সে তো সাহসী মানুষ, কিন্তু ওই সময় সে মোটামুটি ভয় পেয়েছিল, কিন্তু ভয় পেলে তো চলবে না। তখন সে একটি পেরেক ওই মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। মুখের মধ্যে ঢোকানোর সাথে সাথে সে দেখে যে ওই লাশ হিসাবে শুয়ে থাকা ওই জিনিসটি ওই পেরেক মটমট করে খাওয়া শুরু করেছে। তখন সে বুঝতে পারে যে আসলে এরা তো কোনো মানুষ না, এটা তো জানাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তখন সে দ্রুত ওইখান থেকে সরে অন্য যে লাশের কাছে চলে যায়, আর একটা লাশ, সেখানেও সেম ঘটনা। এরকম করে 4-4টি লাশ, এই লাশগুলো সেখানে ছিল যেগুলো, সেগুলোর মুখের মধ্যে পেরেক সে দেয়। প্রত্যেকটা লাশই এরকম কটমট করে এই পেরেকগুলো খাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল, সে শুনেছে। সে যখন ফিরে আসছে তার বাড়ির দিকে, হঠাৎ করে মনে হলো কে যেন তার পিছু হাঁটছে। এবার সে পেছনে ফিরে তাকিয়ে দেখে এই যে 4টি লাশ ওখানে ছিল, এই 4টি লাশ তার পেছনে পেছনে আসছে। সে চিন্তা করে এই কথা তো ওই তান্ত্রিক বলে দেয়নি যে এই 4টি লাশ পিছু পিছু আসবে। তখন সে একটু ভয় পায়, সে দেয় বাড়ির দিকে দৌড়, এক দৌড় সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার সাথে সে দরজা টরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে পড়ার সাথে সাথে তার দরজা জানালায় টোকা শুরু হয়। তার নিকট আত্মীয় স্বজন, মা বাবা, এখন মা বাবা তো অন্য রুমে শুয়ে আছেই, কিন্তু তার মা বাবার কণ্ঠ এবং আরো নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কণ্ঠে বারবার দরজা জানালা টোকাচ্ছে, বলছে দরজাটা খোল, দরজাটা খোল, কথা আছে, জরুরি দরকার আছে। কিন্তু ও তো জানে যে এই ধরনের ঘটনা হয় পরিচিত কণ্ঠে ডাকে, আর যদি একবার খোলে তাহলে তো ভয়ানক বিপদ আছে। সে এগুলো কোনো পাত্তাই দেয় না। সকালে উঠে বাড়ির সদস্যরা এবং সেও দেখতে পারে অনেক কাক, মানে প্রায় 30-35টা কাক মরে বাড়ির সামনে পড়ে আছে। তো কাকগুলো কেন মরে পড়ে আছে এটি অন্যরা বুঝতে না পারলেও সে কিন্তু বুঝেছিল। সে বুঝেছিল কাকগুলোকে আসলেই কাক নাকি কাক রূপী কোনো জিন যেগুলো মরে পড়ে আছে। হয়তোবা নিজের অজান্তেই এই কাজটি করতে গিয়ে বহু জিনের মৃত্যুর কারণ হয়েছে সে। যাই হোক প্রিয় লিসেনার্স, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি এতক্ষণ যেগুলো বললাম, এগুলো তো নিঃসন্দেহে ভয়ঙ্কর। এই ধরনের কাজ করতে গেলে এই ধরনের বিষয় সামনে চলেই আসে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতি, সেই বিষয়টি এখন আমি বলবো। ও কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, 25 থেকে 26 বছর বয়স হয়েছিল তার। হঠাৎ করেই কোনো এক কারণে সে মারা যায়। সকালবেলা তার মা বাবা তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলে না। অবিবাহিত ছিল সে, তো দরজা খোলে না। অনেক ডাকাডাকির পরে যখন ওঠে না, তখন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সে মরে পড়ে আছে। মানে স্বাভাবিক মনে হচ্ছে যে সে স্ট্রোক করেছে, স্ট্রোক করে মারা গেছে ঘুমের ঘরে, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক, সবাইকে খবর দেওয়া হয়, লাশকে গোসল দেওয়ার জন্য মানে সবকিছু রেডি করা হচ্ছে। তো হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে যে ভয়ানক একটি সাপ, কালো রঙের সাপ, সাপের রংটি কুচকুচে কালো, বেশ মোটা, লম্বা। এই সাপটি ফনা ধরতে পারে না, মানে সে ফনা ধরতে পারে না, কিন্তু মাথাটা মোটা, অজগর সাপের মতো। এই সাপটি ওই ছেলের লাশের পাশে বসে আছে। অনেকেই লাঠি নিয়ে এগিয়ে এসেছে সাপটিকে তাড়ানোর জন্য, কেউ মারার জন্য এগিয়ে এসেছে। কিন্তু ওই সাপটি যখন কেউ এগিয়ে আসে এমন ভাবে ফোঁস শব্দ করে ওঠে, মানে ফোঁস ফোঁস শব্দ করে, ওই ভয়ঙ্কর শব্দে কেউ কাছে আসে সাহস পায় না। লাঠি দিয়ে বাড়ি দেওয়া তো অনেক দূরের কথা। এখন কি করবে? যেই একবার দেখতে আসে, বিশেষ করে মহিলারা যেই এসেছে, ভয়ে সেই অজ্ঞান হয়ে গেছিল সাপের দিকে তাকিয়ে। কেউ মানে ভয়েই ওই বাড়ির কাছে আসছিল না, কিন্তু লাশ তো দাফন করতে হবে।
তখন পরিবারের সদস্যরা একজন হুজুরের কাছে যান। ওইখানে কাছে একজন হুজুর, উনি বেশ ভালো আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি আসেন। উনি আসার পরে উনি একটু দোয়া করেন ওখানে দাঁড়িয়ে, সাপ থেকে একটু দূরে দাঁড়িয়ে দোয়া করার পরে হঠাৎ করে দেখা যায় যে ওই সাপটি চলে যায়। কোন দিকে চলে গেছে কেউ দেখেনি, দেখে হঠাৎ করে চলে গেছে। তো চলে যাওয়ার সাথে সাথে ওই হুজুর বলেন, দ্রুত এই লাশটিকে গোসল দিতে হবে এবং দ্রুত দাফন কাফন করতে হবে, দেরি করা যাবে না। ওদিকে দ্রুত কবর করা হয়ে যায়। দ্রুত হুজুর নিজে দাঁড়িয়ে থেকে তাকে গোসল দেন। গোসল দেওয়ার পরে তাকে যখন মানে কাফনে মোড়ানো হয়েছে, কাফনে মোড়ানোর পরে জানাজার হবে এমন ভাব, হঠাৎ করে কোথা থেকে ওই সাপটি এসে উপস্থিত, আবার সেই সাপ এসে উপস্থিত। তখন মানে তখন তো মানে মোটামুটি আত্মীয় স্বজনরা কিছু এসেছে, এই সাপ দেখে ভয়ে তো কেউ আর আগায় না। তখন হুজুর বলেন যে আসেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তার জন্য। হুজুর সকলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দোয়া করতে থাকেন। তিনি এরকম দোয়া করেছেন, আমি যতটুকু শুনেছি, যে আল্লাহ, এই ব্যক্তি যতই অন্যায় করুক না কেন তার শাস্তি তুমি কবরে দিও। সে যদি কোনো অন্যায় করে থাকে, বা অবশ্যই সে অন্যায় করেছে, তুমি রহমানুর রহিম, তুমি তাকে ক্ষমা করবা কি করবা না এটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহ তুমি এত মানুষের সামনে তাকে লাঞ্ছিত করো না। তার কবরের আযাব তুমি দাও, কিন্তু এত মানুষের সামনে তারা লাঞ্ছিত করো না। আমরা যথেষ্ট শিক্ষা নিয়েছি তার কাছ থেকে, কিন্তু তাকে অন্তত একজন মুসলিম হিসাবে তাকে সমাহিত করার সুযোগটা আমাদেরকে দাও। এই ধরনের দোয়া করতে থাকে এবং উপস্থিত মুসল্লিরা হুজুরের আবেগ তাড়িত হয়ে দোয়া মানে যখন পড়তে থাকে তারাও আবেগ আপ্লুত হয়ে যায়। সবাই চোখ বন্ধ করে তারাও নিজেদের কৃতকর্মের জন্য অঝরে চোখের পানি মানে ফেলছিল। এর মধ্যে যখন মুনাজাত শেষ হয়, সবাই মানে দেখে যে সেই সাপটি ওখানে নেই। তখন লাশটি নিয়ে কবরের কাছে যাওয়া হয়। কবরের কাছে যাওয়ার পরে দেখে ওই সাপটি কাছে একটা গাছের ডালে বসে আছে। তখন হুজুর বলে দ্রুত এই করেন, মানে লাশ কবরে নামান। কবরে নামার পরে বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ দেওয়ার পরে 1-2টা বাঁশ বাকি ছিল। স্বাভাবিকভাবে ওই মানুষরা প্রথমে নামে, তারপরে যখন বাঁশ দিয়ে দিতে জায়গাটা সংকুচিত হয়ে যায় তখন লাফ দিয়ে উঠে যায়। ওরকম 1-2টা বাঁশ মানে উঠে যাওয়ার পর 1-2টা বাঁশ দেওয়া বাকি ছিল। তখন সাঁ করে ওই সাপটি এসে কবরের মধ্যে ঢুকে যায়। কবরের মধ্যে ঢুকে যায়, তখন ওই বাঁশ তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় এবং চাটাই দিয়ে তাড়াতাড়ি করে দাফন কাফন শেষ করা হয়। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক নিজে করা আর কাউকে এই কাজে সহযোগিতা করা উভয়টাই সমান অন্যায়। কারণ আমার একটা কাজের কারণে যদি কোনো একটা ব্যক্তি কুফরি শব্দ উচ্চারণ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান যেমন চলে যাবে, আমাদেরও চলে যাবে। আমরা কিন্তু অনেকেই আবেগতাড়িত হয়ে পারিবারিক বিভিন্ন কারণে, ব্যক্তিগত কোনো কারণে বিভিন্ন ধরনের হুজুরের কাছে যাই। ওই সময় আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, আমরা চিন্তা করি এই কাজটা আমাকে করতেই হবে। কিন্তু আমরা ভুলে যাই যে সমস্যা যিনি দিয়েছেন সমাধানও তার হাতে। কিন্তু সাময়িক কোনো সমস্যা সমাধানের জন্য আমরা চিরস্থায়ী জাহান্নাম কিনে নিতে পারি না। এই জন্য আমরা এই যে বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্ন তদবিরের জন্য, খুবই সতর্ক থাকবো। তিনি কি আদৌ এই তদবিরগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক করছেন? তিনি কি রুকিয়া করছেন না ব্ল্যাক ম্যাজিক করছেন? তিনি কি ঝাড়ফুঁক কোন দোয়া পড়ে করছেন? কোরআন থেকে কোনো আয়াত পড়ে করছেন নাকি কোনো তন্ত্রমন্ত্র পড়ছেন? এই বিষয়টাও কিন্তু আমরা খেয়াল রাখবো। আর আমরা কোনো গণকের কাছে হাত দেখাবো না, তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হবে। হাদিসে এমনও বর্ণিত আছে, কেউ যদি গণকের কাছে হাত দেখায় তার 40 দিন ইবাদতই কবুল হবে না। আর হাত দেখাতে হয় না, হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে সেগুলো আসলে ভালো বা খারাপ বা এর আদৌ কোনো মিনিং আছে কিনা সেটা একটা মানে এটা ব্যাখ্যা দিতে হবে। এবং এটা অনেকেই বলেন যে এর কোনো মিনিং নেই। যাই হোক, সেই আলোচনায় আমরা যাব না।
কিন্তু হাদিসে আছে কাউকে হাত দেখানো যাবে না, এখানেই শেষ। কেন দেখানো যাবে না, কি কারণে দেখানো যাবে না, দেখালে কি হবে, কি ক্ষতি হবে, জাগতিক কি ক্ষতি, আধ্যাত্মিক কি ক্ষতি, ওই ধরনের প্রশ্নই আমরা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাউকে হাত দেখাতে, আমরা হাত দেখাবো না, নিজেও দেখাবো না, অন্যদেরকেও দেখাতে উৎসাহিত করব না, এবং এই মেসেজটা আমরা তাদেরকে পৌঁছে দেব। এই হাসান ভাইয়ের বাড়ি যেখানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক স্থানে, ওখানে বাঙালি নদীর একটি শাখা বের হয়েছে আর কি। তো ওইখানে একটা স্লুইস গেট রয়েছে, অনেকে আমরা উচ্চারণ সুইস গেট বলি, তো এটা মূলত স্লুইস গেট। স্লুইস গেট এটা নদীর একটা জায়গায় থাকে, সেটা পানির প্রবাহ এখানে বন্ধ করার জন্য বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের স্লুইস গেটগুলো করা হয়। বন্যার সময় স্লুইস গেটগুলো যাতে খোলা না থাকে, পানিতে যেন প্লাবিত হতে না পারে, তো এই কারণে স্লুইস গেট দিয়ে পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো মূলত স্লুইস গেটের ওখানে এই ঘটনাটি ঘটেছিল। আর এই দেওয়ানতলা নামক যে জায়গাটি, এই জায়গার নামকরণের একটা বিষয়ে অবশ্যই আমি বলাটা সমীচীন বলে মনে করি। তো এইখানে একটু তথ্যগত ভুল হয়েছিল। আসলে দেওয়ানতলা, দেওয়ান সাহেব যিনি ছিলেন, অদ্ভুত ব্যাপার হলো এই দেওয়ান সাহেব মূলত কোনো মানুষ ছিলেন না, এটি ছিল একটি কুমির রূপী জিন। আর আমি ওই ঘটনায় বলেছিলাম দেওয়ান সাহেব এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের দাদা। আসলে মূলত বিষয়টা এই জায়গাটা আমার একটু বুঝতে ভুল হয়েছিল, এই জন্য এটা আমি কারেকশন করে দিচ্ছি। তো এই ঘটনাটি সূত্রপাত হয় ব্রিটিশ পিরিয়ডে, লিসেনার্স। তখন এই হাসান ভাইয়ের দাদার বাবা, উনি এই ঘটনাটি, বিশেষ করে কুমিরের বিষয়টি, সেটি উনি প্রত্যক্ষ করেছিলেন। তো এই কুমির, এটি এই দেওয়ান হাসান ভাইয়ের দাদার বাবা রাতের বেলা কোনো কারণে তার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিলেন, মানে উনি একবার পার হচ্ছিলেন রাতের বেলা, হঠাৎ করে একটা কুমির, কিন্তু কুমিরটা তার সাথে কথা বলে ওঠেন। তখন কুমির কথা বলে যে আমি রাতের বেলা যদি কেউ বিপদে পড়ো, আমি পার করে দেব পিঠে করে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং নির্দেশনা থাকবে, তোমরা কেউ মাংস খেয়ে, বিশেষ করে গরুর মাংস খেয়ে কেউ আমার পিঠে উঠো না, তাহলে আমি আর তোমাদের উপকার করতে পারবো না, আমারও ক্ষতি হবে। এরপর থেকে যখন কোনো মানুষ ওই নদীর কাছে এসে রাতের বেলা, দিনের বেলা কিন্তু এটা হতো না, রাতের বেলা কেউ যদি বিপদে পড়তো, পার হওয়া নিয়ে সমস্যা হতো, বিশেষ করে পার হওয়া সংক্রান্ত বিপদে পড়তো, তখন যদি কেউ বলতো দেওয়ান সাহেব আপনি কোথায়, তখন ওই কুমির ভেসে উঠতো। বেশ বড় আকার একটা কুমির ছিল, ওই পিঠের উপরে একজন বা দুইজন এরকম করে পার হতে পারত। তো এই কুমিরটা নদী পার করে দিত। তো ওই গ্রামের বহু মানুষ ওই কুমিরের পিঠে রাতের বেলা বিপদে পড়ে নদী পার হয়েছে। একটা সময় কি হলো যে একজন ব্যক্তি তার এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার সময় নৌকা পাচ্ছিল না, রাত হয়ে গিয়েছিল এবং ওনার বাড়িতেও খুব জরুরি কাজ ছিল। তখন ওনাকে তো পার হতে হবে, আর উনি তো দেওয়ান সাহেবের এই বিষয়টি জানেন। তো উনি তখন দেওয়ান সাহেব বলে ডাক দেন, তখন দেওয়ান সাহেব চলে আসে আর সেও ওই পিঠে উঠে বসে। যেহেতু দাওয়াত খেয়ে এসেছিলেন, দাওয়াত খাওয়ার যেহেতু ওই সময় বিভিন্ন ধরনের খাবার উনি খেয়েছিলেন, মাংস আইটেমও সেখানে ছিল, এর মধ্যে গরুর মাংসও ছিল। তো ওনার আসলে বিষয়টা অতটা মানে মাথায়ও ছিল না, এটা কি ইন্টেনশনালি ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল, সেটাও সত্যতা আমরা জানি না। তো তার পিঠে যখন পার হচ্ছিল, দেওয়ান সাহেবের পিঠে মানে কুমিরের পিঠে যখন পার হচ্ছিল, মাঝ নদীতে এসে হঠাৎ করে কুমিরটি অদৃশ্য হয়ে যায় আর উনি পানির ভিতরে পড়ে যান। তো উনি সাঁতার জানতেন, সাঁতার কেটে উনি তীরে চলে আসেন। এরপর থেকে ওই কুমিরকে আর কখনোই কেউ দেখেনি। আর কুমিরের নামই যেহেতু দেওয়ান সাহেব ছিল, এই কারণে ওই জায়গার নাম হয়ে যায় দেওয়ানতলা। হাসান ভাই, আমি এই যে একটু আগে আমি কথা বলেছিলাম তার সাথে, মানে এই তথ্যগত যে সমস্যা হয়েছিল, হাসান ভাই বললেন যে পাকিস্তান পিরিয়ডেই ওইখানে ব্রিজ হয়ে গিয়েছিল, এখন তো নতুন করে আরো অনেক সুন্দর জিনিস হয়েছে আর কি। তো এই কারণেই ওই জায়গাটার নাম দেওয়ানতলা। আর যেহেতু বুঝতেই
100% প্রিয় লিসেনার, যেহেতু ওইখানে এই টাইপের একটা প্যারানর্মাল বিষয় রয়েছে, স্বাভাবিকভাবে ওই জায়গায় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে। এবার আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময় 2007 সালে, খুব বেশি দিন আগের কথা নয়, এবং ঘটনাটি যেখানে ঘটে সেটা হচ্ছে ওই দেওয়ানতলার স্লুইস গেটে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে ওই স্লুইস গেটে, ওইখানে মানে স্লুইস গেট তো আমরা দেখেছি ছোট্ট একটা ব্রিজের মতো থাকে, ওখানে লোহার এক ধরনের পাটাতন থাকে, উপরে হুইল থাকে, হুইল দিয়ে যদি আমরা হুইল ঘুরাই তাহলে স্লুইস গেট উঠে যায়, আবার হুইল উল্টা পাশে ঘুরলে ওই পাটাতন বা ওই জিনিসটা আবার নেমে যায়। এভাবে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। তো ওই ছেলেটি বিকাল বা সন্ধ্যার দিকে গোসল করতে গিয়েছিল। তো ছেলেটির বয়স খুব বেশি ছিল না, সে একজন কিশোর ছিল। এখন আমরা অনেক সময় দেখেছি যে বিশেষ করে স্লুইস গেটগুলোতে পানির এক ধরনের স্রোত থাকে, যদিও ওই সময় কোনো স্রোত ছিল না, মানে শীত শীত ভাব এরকম একটা ছিল, পানির স্রোত ছিল না, তারপরেও মোটামুটি ওখানে একটা পানির একটা প্রবাহ হালকা করে যায়। ওখানে যদি কেউ লাফ দেয়, লাফ দিলে মোটামুটি পানির একটা প্রবাহ থাকার কারণে নিচ থেকে সে ভেসে ওঠে, ভালো একটা মজা পাওয়া যায়। এই জন্য আমরা দেখতে পাই যে স্লুইস গেটে অনেকেই লাফ দেয় নিচে, আবার মজা করে গোসল করে উঠে আসে, আবার লাফ দেয়। তো এরকমই করছিল ওই ছেলেটি। সে প্রথমবার মানে সে যখন গোসল করছিল, ওই সময় তো আসলে গ্রামের ছেলেপেলেরা সাধারণত দুপুরবেলা গোসল করে, বিকালের পরে বা সন্ধ্যার আগ দিয়ে সাধারণত কেউ গোসল করে না। তো ও যখন গোসল করছিল, ওইখানে ওই যে রাস্তার উপরে অনেকে ধান রোদ দিতে ওই সময় কিছু মহিলা ছিল আর কি। ওই মহিলা যারা ছিল তারা দেখছিল যে ওখানে ওই ছেলেটি লাফ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু খেয়াল করছে না, কারণ তারা তো ওই ধানগুলো গোছানোর জন্য ব্যস্ত ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে কয়েকজন পুরুষ লোক ছিল, তারা দেখে যে একবার দুইবার তিনবার ঝাঁপ দেওয়ার পরে না আর তাকে দেখা যাচ্ছে না। তারা চিন্তা করছে হয়তো বা উঠে চলে গিয়েছে কিনা, তারা তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা তাদের মতো করে ধান গুছিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ওই পরিবারের সদস্যরা খুঁজতে থাকে তার সন্তানকে, পায় না। যেহেতু সে গোসল করার জন্য যাচ্ছিল, বাড়ি থেকে বের হয়েছিল, এই কারণে তারা ওই যেখানে গোসল করতে এসেছিল সেখানে এসে খোঁজ করে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওই গ্রামের লোকজন ওই সময় যারা উপস্থিত ছিল তারা তো ভিতরে তাদের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু তারা যখন পরে খবর পায় যে ওকে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে হ্যাঁ আমরা তো দেখেছি এটা, আমরা তো পরে আর দেখি নাই ওকে উঠতে, মনে করেছি যে সে তো বাড়িতে চলে গেছে। তো এরপর তো খোঁজা শুরু হয়, জাল টাল দিয়ে খোঁজা শুরু হয়, তাকে পাওয়া যায় না। লোকাল যারা লোকজন তারা ডুব দেয়, উঠতে পারে না। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসে। ডুবুরির দল এসে তারা এটা উদ্ধারের চেষ্টা চালায়। একজন ডুবুরি সে প্রথমে ডুব দেয়, ডুব দেওয়ার পরে নিচে খুঁজে আবার ওঠে, পরে আবার যখন ডুব দেয় এই ডুবুরিকে আর পাওয়া যায় না। ডুবুরি পানির নিচ থেকে উঠছিল না, তার সামান্য যতটুকু অক্সিজেন ছিল, মানে ওখানে তো খুব বেশি গভীরতা নয়, এই জন্য কিন্তু ওই রকমের অক্সিজেন, মানে তারা তো একটা প্রশিক্ষণ আছে, তারা তো দীর্ঘ সময় মানে তাদের মানে ডুব দিয়ে থাকতে পারে পানির নিচে। তো উনি পানির নিচে চলে যান, পানির নিচে চলে যাওয়ার পর আর ওঠে না উপরে। একজন ডুবুরি নেমেছিলেন আর কি, ওঠে না। এখন উপর থেকে যারা ওনার সহযোগী তারা বলে যে এতক্ষণ ডুব দিয়ে থাকার মতো অক্সিজেন তার কাছে নেই, তার কি হলো? এখন আবার অন্যরা যারা ছিল তারা তো ওরকম ডুবুরি ছিল না, মোটামুটি তারাও ডুব দেয় যে নিচে সে কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর 2 ঘন্টা পার হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সে ভেসে ওঠে। ভেসে ওঠার পর সবাই দেখে যে মনে হলো যে সে নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, ঠিক যেমন নিচ থেকে আমরা কোনো বায়ুপূর্ণ কোন একটা বোতল, মানে বোতলের মুখ যদি আমরা লাগিয়ে রাখি, সেটা যদি মানে ভিতরে বাতাস থাকে, পানি নিচ থেকে ছেড়ে দিলে
মানে দ্রুত গতিতে ভেসে ওঠে, মনে হলো এরকম দ্রুত গতিতে সে নিচ থেকে ভেসে উঠেছে। এবং সে নিজে সাঁতার কেটে তীরে চলে আসে। চলে আসার পর সে সাঁতার কাটতে থাকে, সাঁতার কেটে মানে যখন তীরে চলে এসেছে, আসার পরে সে সবাইকে বলছে, সবাই তো অবাক, সে 2 ঘন্টার উপরে সে কোথায় ছিল, কি করছিল, সে কোনো কথা বলে না। ফায়ার সার্ভিসের অন্য লোকদেরকে বলছে, ব্যাগ গোছাও, এখানে 1 মুহূর্ত থাকা যাবে না, 1 মুহূর্তও না, তাড়াতাড়ি চলো, নাহলে বিপদ হবে। তো সবাই ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই লোকটি, ওই যেই ছেলেটা হারিয়ে গেছে, তার বাবাকে ডাক দেয় যে আপনি এদিকে আসেন। সে যখন যায় তখন তাকে বলে যে আগামীকাল একটা খাসি এখানে জবাই করে রক্ত ভাসিয়ে দেবেন, আপনার ছেলের লাশ পাবেন, আর আপনার ছেলেকে জীবন্ত আপনি পাবেন না। এটা বলেই চলে যায়। প্রিয় লিসেনার্স, ওই লোকটি বলতে ওই ডুবুরি, উনি ওখান থেকে চলে যান। কিন্তু যেটা ঘটনা ঘটে, উনি যখনই ওনার মানে স্টেশনে চলে গিয়েছেন, সবাই দেখে ওনার কান দিয়ে রক্ত পড়ছে, দরদর করে রক্ত পড়া শুরু হয়েছে। তো সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, উনি প্রথমে কিছু বলে না, কিছু না, অনেকক্ষণ পানির নিচে ছিলাম তো এই কারণে হয়তো এরকম হয়েছে। বলে এতক্ষণ পানির নিচে কিভাবে থাকলা তুমি? সে কিছু বলে না, যে ছিলাম, অক্সিজেন ছিলাম। কিন্তু আসলে তো এতক্ষণ অক্সিজেন কারো থাকে না, তার হয়তো বা 20 মিনিটের মানে পানির নিচে থাকার মতো অক্সিজেন ছিল, কিন্তু 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো অক্সিজেন তার ছিল না। সে প্রথমে সবকিছু এড়িয়ে যায়, তার কান দিয়ে রক্ত পড়া থামছিল না, এবং তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। রাজশাহী মেডিকেলে ভর্তি করার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার জানান যে তার কানে প্রচন্ড আঘাত লেগেছে, এবং এই আঘাতটা তার মস্তিষ্কেও হিট করেছে, যার ফলে মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হয়েছে। তার অবস্থা খুব খারাপ, হয়তো আর বাঁচানো যাবে না। প্রিয় লিসেনার্স, ওই ব্যক্তিটি মাত্র 2 দিনের মধ্যে মারা যায়। কিন্তু তার মৃত্যুর আগে তার মুখ থেকে তার পরিবারের সদস্যরা যেই ঘটনাটি শুনেছিল, সেটি পরবর্তীতে আমরা জানতে পারি। কারণ উনি কিন্তু ওখান থেকে উঠে আর কোনো ঘটনা বলেননি। পরবর্তীতে তার কাছ থেকে যে এটা জানতে পারি, সেটা প্রিয় লিসেনার্স আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে, উনি যখন পানির নিচে ডুব দিয়েছেন, একটু নিচে গিয়েছেন, হঠাৎ করে উনি দেখেন মানুষের মতো 3-4 জন এসে ওনাকে ধরে ফেলেছে, ধরে তারা পানির নিচে তাকে নিয়ে যাচ্ছে। উনি যত পানির নিচে যাচ্ছেন তত দেখেন যে নিচে আরো স্পষ্ট পরিষ্কার। উনি পানির নিচেই উনি দেখেন বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। একজন তার কাছে এসে বলে, আমাদের যে সর্দারনি আছেন, আপনার সাথে সে কথা বলবে। সে কি বলে খুব মনোযোগ দিয়ে শোনেন। তখন দেখে যে একজন মহিলা, একটা বয়স্ক মহিলা, কিন্তু মানুষের মতোই চেহারা। তো সে আসলো, তার হাতে একটা লাঠি ছিল। সে আসলো, আসার পরে বলছে যে এই যে ছেলেটা যাকে খোঁজার জন্য তুমি এসেছো, এই ছেলেকে আমরা ফেরত দেব না। কেন দেব না? কারণ হলো যে এই ছেলেটা যেই সন্ধ্যার সময় বারবার এখানে ঝাঁপ দিচ্ছিল, ওই সময়টা আমাদের পূজার সময় ছিল, আমাদের একটা বিশেষ পূজা আমরা করব, সেই সময়টা ছিল। এই সময় সে প্রথমে ঝাঁপ দিয়েছে। প্রথমে ঝাঁপ দেওয়ার পর আমাদের পূজার বেশ কিছু সামগ্রী নষ্ট হয়। তো যেহেতু অল্প বয়স্ক ছেলে ভুল করে দিয়েছে, এই কারণে আমরা যেটা করি, ও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার সময় আমরা নিচ থেকে ওকে একটু ভয় দেখাই। কিন্তু কি ভয় দেখিয়েছে এটা ডুবুরিকে বলেনি, যে আমরা ওকে একটু ভয় দেখাই। সে উপর থেকে ভয় পায়, তারপরও নিচে লাফ দেয়। নিচে লাফ দেওয়ার পরেও তাকে আমরা ভয় দেখাই, তারপরও সে ভয় পায় না। সে থার্ড টাইম যখন আবার, বিশেষ করে দ্বিতীয় সময় যখন সে আবার ঝাঁপ দিয়েছে, তারপরও তাদের কিছু পূজার সামগ্রী নষ্ট হয়েছে। কিন্তু ভয় দেখানোর পরও যখন কোনো কাজ হচ্ছে না, থার্ড টাইম সে যখন আবার লাফ দেয়, তখন ওই মহিলা তার 3-4 জন লোক দিয়ে ওকে ধরে নিয়ে আসে। তখন ওই ডুবুরি ওই ছেলেটাকে দেখতে চায়, তখন ওই ছেলেটাকে তারা সামনে নিয়ে আসে।
অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, ডুবুরির ভাষ্য অনুযায়ী তারা পানির মধ্যেই ছিল, কিন্তু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল। এটা কিভাবে সম্ভব এটা আমরা জানি না, এটা কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা বা কোনো সায়েন্স এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে না যে পানির নিচে মানুষ থেকে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওই ডুবুরির অক্সিজেন শেষ হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে পানির মধ্যে এবং স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে। দেখা যায় যে ওই ছেলেটিকে হাত বেঁধে রাখা হয়েছে, কিন্তু ওই ছেলেটি কোনো কথা বলতে পারছে না, চুপ করে আছে। তখন ওই ডুবুরি কি করে, ওই ছেলেটার কাছে যায়, কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে একে ছেড়ে দেন। কিন্তু ওই যে মহিলা, সর্দারনি মহিলা, সে বলে আমরা একে ছাড়বো না, একে আমরা ছাড়তে পারবো না, কারণ একে লাশ হিসাবেই আমরা দিতে পারবো। কিন্তু যদি আগামীকাল ওই ছেলের বাবা একটি খাসি জবাই দিয়ে এখানে রক্ত ভাসিয়ে দেয়, তবেই শুধু ছেলের লাশ পাওয়া যাবে, না হলে আমরা লাশও দিব না। তুমি উপরে গিয়ে এই কথাটা সবাইকে জানিয়ে দিবা, এছাড়া আর কোনো কথা হবে না। তখন ওই ডুবুরি সে চিন্তা করেছে সবাইকে তো মানুষের মতোই দেখা যাচ্ছে, তো ছেলেটা আমার কাছেই আছে, দেখি ওকে টান দিয়ে নিয়ে উপরে উঠে যেতে পারি কিনা। ওই চিন্তা করে ওই ডুবুরি কি করেছে, ওই ছেলেকে এক হাত দিয়ে ধরে মানে টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, এরকম একটা চেষ্টা করতে গেছে। তখনই উনি দেখেন যে বড় আকৃতির একটা মাছ, এই মাছের কোমর থেকে উপরের অংশ কিছুটা মানুষের মতো, মানে কিছুটা মানুষের মতো, এবং নিচের অংশ মাছের মতো। তো এটা ঠিক মারমেইড না, যেমন জলকন্যা এরকম না, তবে কিছুটা মুখটা বা দেহের কিছু অংশ মানুষের মতো, এতটুকু বলেছেন। তো এগিয়ে এসে তার লেজ দিয়ে এমন একটা বাড়ি দিয়েছে কানে, ওই এক বাড়িতে ওনার প্রচন্ড ব্যথা লাগে। তখন ওই মহিলা বলে যে তুমিও কাজটা ভালো করলা না, বলে যে যাও উপরে চলে যাও, আমার লোক তোমাকে ভাসিয়ে দিয়ে আসবে। তখন যে 3-4 জন লোক তাকে ধরে নিচে নিয়ে এসেছিল, তারাই আবার তাকে ধরে নিয়ে উপর দিকে নিয়ে যেতে থাকে এবং তারাই ভাসিয়ে দেয়। আর তখনই লোকজন দেখতে পায় সে ভেসে উঠেছে, আর তখনই সে এসে এই ঘটনা বলে, এবং এরপর থেকেই তার কান দিয়ে রক্ত পড়তে থাকে এবং সে 2 দিনের মধ্যে মারা যায়। এটা তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনাটি শোনা গিয়েছিল। আচ্ছা, এটি হলো তার কথা। কিন্তু ওই যেই ছেলেটি, তার কি হয়েছিল আসলে? পরের দিন তার বাবা ঠিক সেম কাজটি করেছিল। সে ওই একটি খাসি জবাই করে তার রক্ত ভাসিয়ে দিয়েছিল, যেটাকে বলি আর কি, খাসি বলি দিয়েছিল সেখানে। তো মূলত আসলে তারা বলি দিতে বলেছিল। বলি বলতে বোঝা হচ্ছে এক কোপে মাথা আলাদা করা। তো এই কাজটি তারা করেছিল। তারপর সেই রক্ত সেখানে ভাসিয়ে দেওয়া হয় খাসি সহ, এবং এই মানে ভাসিয়ে দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই ছেলের লাশ ভেসে ওঠে। সবাই যখন দেখে এই ঘটনা, দ্রুত সাঁতার কেটে তার লাশটা উপরে নিয়ে আসে। দেখা যায় যে তার শরীর মনে হচ্ছে তখনও গরম এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। তার মানে তার মৃত্যু হয়েছে জাস্ট কিছু সময় আগে। ওখানে থাকা বিভিন্ন লোক এবং একজন ডাক্তারও ছিল, গ্রামের ডাক্তার, সে বলল যে মাত্র 5 থেকে 7 মিনিট আগে সে মারা গেছে, অথচ সে গতকালকে হারিয়ে গেছে। সরি, গতকাল নয়, গত পরশুদিন, মানে প্রথম দিন হারিয়েছে, পরের দিন খোঁজাখুঁজি হয়েছে, ডুবুরি তো উঠে আবার বলেছে, তার পরের দিন হলো মানে 3য় দিন এসে ওই খাসি দেয়া হয়েছিল। তারপরে এই বডিটি ভেসে ওঠে, কিন্তু ছেলেটার চেহারা অবিকৃত ছিল। মানুষ এত সময় পানির নিচে থাকার পরে সে পচে ফুলে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু একদম স্বাভাবিক। সদ্য গোসল করে একটা মানুষকে উঠানো হলে বা কোনো মানুষ গোসল করে যেরকম একদম ফ্রেশ দেখা যায়, একদম ওই রকম ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল, একদম তাজা রক্ত গলগল করে পড়ছিল। তার মানে তার মৃত্যু হয়েছে 5 থেকে 7 মিনিট আগে। দেওয়ানতলা নামক এই যে জায়গাটি, এই জায়গাটিতে নাকি প্রতি বছরই কেউ না কেউ এভাবে মারা যায়। প্রায় 3700 বছর আগেকার এক ব্যাবিলনীয় গণিত ফলক সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। এটি থেকে
গবেষকরা জানতে পারেন সেই তখনই ব্যাবিলনবাসীরা আধুনিক ত্রিকোণমিতি সম্বন্ধে জানত। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো কিন্তু ওই সময়ই ছিল। তারা যে শুধু এই সম্পর্কে জানতো তা নয়, তারা কিন্তু বৃহস্পতি গ্রহের কক্ষপথ হিসেব করেছিল সে যুগেই। এ তো গেল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। প্রত্নতত্ত্ব থেকে বহু দূরে যদি ঘুরে আসা যায় তাহলে পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায়, এক জাদুকরী যুগ, যার দেখা কিন্তু প্রত্নতত্ত্বে মেলে না, মেলে বরং ইসলাম, ইহুদি আর পার্শ্বিক ধর্মগ্রন্থের পাতায়। তো আমাদের কথা হচ্ছিল মূলত জাদুবিদ্যা নিয়ে। আর জাদু বলতে মোটেও ক্রিস অ্যাঞ্জেল কিংবা ডেভিড কপারফিল্ডের স্টেজ শো কিংবা হাত সাফাইয়ের কথা বলা হচ্ছে না প্রিয় লিসেনার্স। কারণ চোখের ভেলকি, হাতের কারিশমা এই জিনিসগুলো কিন্তু মূলত জাদু নয়। জাদু সম্পূর্ণ অন্যরকম একটা জিনিস। বলা হচ্ছে এমন এক জাদুর অস্তিত্ব যেই জাদুকে বিজ্ঞান পুরোপুরি অস্বীকার করে, কোনোভাবেই তারা স্বীকার করে না। কারণ প্রাকৃতিক নিয়মের বাইরের এমন কিছু বিজ্ঞানের ব্যাখ্যার অতীত। কিন্তু ধর্মের ক্ষেত্রে নেই এমন বাঁধন বা সীমাবদ্ধতা। পৃথিবীর প্রধান ধর্মগুলো, বিশেষ করে সেমেটিক ধর্মগুলোতে যে জাদুর উল্লেখ রয়েছে সেগুলোর অতীত ঘাটতে গেলে শুরুর মুহূর্তটা গিয়ে ঠেকে প্রাচীন ব্যাবিলনে। প্রাচীন মেসোপটেমিয়ার বা ইরাকের ফোরাত নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া উন্নত এক শহর ছিল ব্যাবিলন। আর সেই সাথে চলে আসে দুজন ফেরেশতার নাম, হারুত এবং